তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসের দেখো তোমাদের পরিবেশ বিদ্যায় ইবিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো ফোর্থ সেমিস্টার। এই ফোর্থ সেমিস্টারের মধ্যে তোমরা এই ভিডিওতে পাচ্ছ তোমাদের সাজেশন এবং আনসার। দেখো এর আগে কিন্তু আরো ভিডিও দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো আজকে চলছে তোমাদের দেখো সাজেশন এবং আনসার। তবে রয়েছে কিন্তু শব্দ দূষণ। শব্দ দূষণ থেকে কোন কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু একবার কিন্তু চোখ বুলিয়ে নাও। আর সেই সঙ্গে আর রয়েছে আজকে ইবিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো রয়েছে শব্দ দূষণ। শব্দ দূষণের উৎস রয়েছে তোমাদের দেখো সিলেবাসে, প্রভাব রয়েছে মানে ফলাফল, নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, আর শব্দ দূষণের পরিমাপক সমূহ বা হ্যাঁ, এবং শব্দ দূষণের নিরাপদ মাত্রা বা মান কত হওয়া দরকার। দেখো প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে শব্দ দূষণ কাকে বলে, সাউন্ড পলিউশন কাকে বলে। দেখো মানুষের সহন ক্ষমতা বা শ্রুতি সীমার অতিরিক্ত তীব্র, তীক্ষ্ণ, অবাঞ্ছিত, কর্কশ এবং বেসুরের অস্তিত্বকর শব্দকে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন বলে। দেখো এই শব্দ দূষণের ফলে কিন্তু মানুষ রোগা হয়ে যায় বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। যেমন শব্দ দূষণের ফলে মানুষের রক্তচাপ বেড়ে যেতে পারে, তারপরে মানুষের হৃৎপিণ্ডের স্তব্ধ হয়ে যেতে পারে, ফুসফুসে নানা রকম প্রবলেম সৃষ্টি হতে পারে, এমনকি মানুষ বোবা বা বধির হয়ে যেতে পারে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ডেসিবেল। দেখো শব্দ দূষণের একটি তীব্রতা মাপার কিন্তু একটি গুরুত্বপূর্ণ একক হলো দেখো ডেসিবেল। দেখো সংজ্ঞা অনুসারে বলা যায়, দেখো শব্দ এবং প্রমাণ শব্দের তীব্রতার অনুপাতকে লককে বেল বলে। দেখো টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল এর নাম অনুসারে কিন্তু এর নাম হয়েছে কিন্তু বেল, মানে ডেসিবেল। এই এককটির নামকরণ হয়েছে। ঠিক আছে, এরপরে দেখে নাও শব্দ দূষণ আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে এবং এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরপরে তোমরা আসো, দেখো শব্দ দূষণের কারণগুলো এবং প্রতিরোধের উপায়গুলো কি কি আছে আমরা কিন্তু একটু পরেই অবশ্যই জেনে নেব। দেখো তবে আমি তোমাদের বলে দিচ্ছি যে ডেসিবেল, দেখো শব্দ দূষণের যেই মাপার একক, সেই মাপার এককই কিন্তু ডেসিবেল। দেখো আমাদের মোটামুটি 75 ডেসিবেল হলে কিন্তু শব্দ মোটামুটি আমরা কিন্তু আম, সহ্য করতে পারি। কিন্তু 75 ডেসিবেলের উপরে হলে দেখো 120 ডেসিবেল, ট্রেনের হুইসেল 120 ডেসিবেল। হ্যাঁ, এর পরে হলে কিন্তু আমাদের কানের পর্দা যেতে পারে। আর অবশ্যই কান থেকে বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো দেখো এই শব্দ দূষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি, যেগুলো তার মধ্যে রয়েছে কিন্তু একটি ডেসিবেল একটি। এরপরে রয়েছে দেখো কত ডেসিবেল শব্দ মানুষের সহনশীলতা। দেখো 1 থেকে 75 ডেসিবেল হলে মানুষের বা আমাদের জন্য কিন্তু সহনশীল। এর বেশি হলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর। আর 150-এর বেশি শ্রবণ শক্তি কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার। শব্দ দূষণের প্রধান উৎস এবং কারণগুলো তোমাদের আলোচনা করতে হবে। তার মধ্যে রয়েছে দেখো 4 নম্বরে মানে দেখো তোমাদের তো 6 নম্বরে থাকবে। এখন তোমরা বলতে পারো আমি 4 নাম্বার কেন দিয়েছি। দেখো অনেক সময় কি থাকতে পারে, 4+2 এরকম কিন্তু থাকতে পারে। ওকে, তো এটা 4 নাম্বার থাকতে পারে, সঙ্গে লেজ জুড়ে দিতে পারে 2 নম্বরে। তো শব্দ দূষণের উৎস বা কারণগুলো কি কি। দেখো শব্দ দূষণের প্রধান উৎস বা কারণগুলি আমরা পয়েন্ট আকারে শুধু বলে দিচ্ছি, তোমরা কিন্তু একবারে মুখস্থ করে নিতে পারবে। তবে তোমরা যারা পিডিএফ নেবে, পিডিএফ সম্পূর্ণ নিতে গেলে কিন্তু এই পরিবেশ বিদ্যার তোমরা পাবে 105 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ টোটাল টাইপ করে একদম তোমাদের সাজেশন এবং আনসার কিন্তু আমি এই পিডিবি তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে তোমার অবশ্যই তোমাদের 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, সেই সঙ্গে তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, কিংবা মোবাইল থেকেও পড়তে পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের শব্দ দূষণের উৎস বা কারণ। কলকারখানা থেকে শব্দ দূষণ হয় আমরা জানি। তারপরে রয়েছে বাড়ি তৈরি করার সময় দেখো দালান বা বিল্ডিং বা যখন ঝালাই করা হয়, গ্রিল ঝালাই করা হয়, তখন তার থেকেও শব্দ দূষণ হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের যানবাহন মানে ট্রেন, বাস, ট্রাক, লঞ্চ, বিমান প্রভৃতি থেকেও কিন্তু এই হর্নের আওয়াজ থেকে শব্দ দূষণ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সাইরেন ও যুদ্ধের সময় কিন্তু শব্দ দূষণ হয়ে থাকে। যখন যুদ্ধ লাগে তখন দেখবে সাইরেন্স বাজে। এরপরে রয়েছে দেখো তোমাদের গান বাজনা ও মাইকের
গান বাজনা ও মাইকের আওয়াজ থেকে কিন্তু আমরা জানি প্রতিনিয়ত অসহ্য কিন্তু শব্দ দূষণ হয়ে থাকে। এর ফলে কিন্তু মানুষ মানে বিরক্ত ফিল করে, যেগুলো শব্দ দূষণের একটি কারণ। তারপরে চলো রয়েছে তোমাদের রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। দেখো প্রাকৃতিক বিপর্যয় বলতে আহ বজ্রপাত রয়েছে, ভূমিকম্প রয়েছে বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত রয়েছে, ঠিক আছে। আর এই সমস্ত কারণের জন্য কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিন্তু অনেক সময় শব্দ তৈরি হয়, যেগুলো পরিবেশ তথা মানুষের কিন্তু ক্ষতি করে। এরপরে রয়েছে দেখো তোমাদের পশু পাখির শব্দ। পশু পাখির শব্দ মানে তোমরা জানো কুকুরের ঘেউ ঘেউ শব্দ অনেক সময় অসহ্য লাগে, কাকের শব্দ, বিভিন্ন পশু পাখির শব্দ কিন্তু শব্দ দূষণের মধ্যে পড়ে। মানুষের ভিড়, দেখো রাজনৈতিক সভা, মিছিল, তারপরে ধর্মীয় অনুষ্ঠান বলতে পারো, সামাজিক অনুষ্ঠান, এগুলোর জন্য কিন্তু শব্দ দূষণ ঘটে থাকে। এরপরে এসে দেখো বিবাহ ও উৎসবের সময় কিন্তু শব্দ দূষণ হয়। এরপরে দেখো ট্রিপল স্টার, মানুষের, এখানে মাথায় রাখবে পরীক্ষার সময় কোশ্চেনটি দিতে পারে, মানুষের উপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। মানে মানুষের উপরে শব্দ দূষণ যে হয়, শব্দ দূষণ প্রাকৃতিক পরিবেশের উপর যেমন প্রভাব প্রভাব পড়ে, সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিশেষ করে মানুষের উপরে কি এফেক্ট পড়ে সেই শব্দ দূষণের ফলে। আমি প্রথমে বলে দিয়েছিলাম, দেখো কানে কানে শোনা মানে শ্রবণ শক্তি কিন্তু হ্রাস পায়, উচ্চ রক্তচাপ, হৃদরোগের কিন্তু ঝুঁকি বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, দুশ্চিন্তা হতে পারে, মনোযোগ ব্যাঘাত হতে পারে শব্দ দূষণের ক্ষেত্রে। দেখো তোমরা যখন টেবিলের মধ্যে বসে পড়ছো বা টেবিলে বসে পড়ছো, ঠিক আছে, টেবিলে চেয়ারে বসে যখন পড়ছো, দেখো হঠাৎ করে কোনো বাজির আওয়াজ হলো, হঠাৎ করে কোনো সাউন্ড হলো, তখন কিন্তু তোমাদের মনোযোগ কিন্তু ব্যাঘাত ঘটবে, মানে মনোযোগ তোমাদের কিন্তু মাইন্ড কিন্তু তোমাদের ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু শব্দ দূষণের ফলাফলের মধ্যে রয়েছে শারীরিক প্রভাব। শারীরিক মানে মানুষের শরীরের উপরে কিরকম প্রভাব পড়তে পারে। দেখো শ্রবণ শক্তি কিন্তু কমে কমে যেতে পারে, শ্রবণ শক্তি মানে শোনার শক্তি কিন্তু কমে যেতে পারে। তারপরে রয়েছে যন্ত্রের উপর প্রভাব পড়তে পারে, আমাদের হৃৎপিণ্ডের উপরে কিন্তু প্রভাব পড়তে পারে। তারপরে রয়েছে ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, অবশ্যই একটু আগে বললাম। অন্যান্য কারণ রয়েছে যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব বা অন্যান্য মানসিক শারীরিক অসুস্থতা কিন্তু দেখা দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের মানসিক প্রভাব। মানসিক প্রভাব মানে মেন্টাল এফেক্ট। মেন্টাল এফেক্টের মধ্যে তোমাদের রয়েছে মানসিক চাপ ও দুশ্চিন্তা কিন্তু হতে পারে। তারপরে মনোযোগ ও স্মৃতি শক্তির অভাব ঘটতে পারে, বিরক্তি ও উগ্রতা প্রকাশ পেতে পারে। তারপরে রয়েছে দেখো তোমাদের কর্মক্ষেত্রের প্রভাব। দেখো কর্মক্ষমতা হ্রাস পাবে। তারপরে দুই আছে দুর্ঘটনা জনিত ঝুঁকি বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু এগুলো হবে। এরপরে রয়েছে দেখো শব্দ দূষণ। এই যে শব্দ দূষণ হচ্ছে, এই শব্দ দূষণ তুমি কি করে নিয়ন্ত্রণ করবে, কি করে তুমি একে একে বন্ধ করবে মানে কমাবে, ঠিক আছে। তো শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায় বা পদ্ধতিগুলো কি কি রয়েছে। দেখো শব্দ দূষণের মধ্যে প্রথমে রয়েছে প্রযুক্তিগত উপায়। দেখো প্রযুক্তি তো বন্ধ করা যাবে না, শিল্প কলকারখানা কিন্তু এগুলো চলতেই থাকবে। তথাপি পুরোনো যন্ত্রপাতি যেগুলো রয়েছে যে সমস্ত কলকারখানায়, সেগুলো কিন্তু আধুনিকরণ করলে কিন্তু শব্দ দূষণ একটা হ্রাস পায়, ঠিক আছে। যেমন আগের দিনে জেনারেটর ছিল, যে জেনারেটর, দেখো যেই জেনারেটরের সাহায্য কিন্তু আগে বিদ্যুৎ জ্বালানো হতো বা বিদ্যুৎ তৈরি করা হতো। বর্তমানে যে জেনারেটর রয়েছে, সেই জেনারেটর দেখো অত্যাধুনিক পরিমাণে থাকার জন্য সেগুলো কিন্তু শব্দ দূষণ খুব খুব কম পরিমাণে হয়। এরপরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আচ্ছাদন। দেখো শব্দ দূষণ তুমি কি করে কমাবে, সেসব অনেক সময় যেসব যন্ত্রপাতি থেকে অতিরিক্ত শব্দ বের হয়, সেগুলোর উপর শব্দ নিয়ন্ত্রণকারী আবরণ দেওয়া হয়, এটি শব্দ দূষণ রোধ করে। যেমন যেমন যারা কলকারখানায় কাজ করে, তাদের দেখবে যন্ত্রের কথা আমার মনে নেই, দেখবি তাদের মাথায় কিন্তু এরকম একটি এয়ারফোন টাইপের দেওয়া থাকে, ঠিক আছে। কলকারখানায় যারা কাজ করে, সেই কারখানার এই যন্ত্রটির কথা আমার কিন্তু মনে নেই। তো সেই শব্দের বিভৎস 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 শব্দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু মাথায় হেলমেটের মতো ব্যবহার করে। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্যক্তিগত সুরক্ষা। ব্যক্তিগত সুরক্ষা বলতে বিভিন্ন কর্মচারী যারা রয়েছে, দেখো উচ্চ শব্দের পরিবেশে কিন্তু তাদের কাজ করতে প্রবলেম হয়। হ্যাঁ, তারা কিন্তু এই দেখো এটা ইয়ার প্লাগ, এই ইয়ার প্লাগ বা ক্যানাল কাপ, ঠিক আছে, এই ইয়ার প্লাগ বা ক্যানাল কাপ কিন্তু ব্যবহার করে। তারপরে হচ্ছে একটা শব্দ প্রতিরোধকারী অঞ্চল। শব্দ প্রতিরোধকারী অঞ্চল কি বলেছে দেখে দেখে নিচ্ছি। দেখো খুব শব্দযুক্ত শিল্প এলাকায় শব্দ কমানোর বিশেষ এলাকা আহ তৈরি করতে হবে। মানে শিল্পে এমন জায়গায় গড়ে উঠবে যেখানে কিন্তু লোকালয় বা
জনসংখ্যা কম আছে সেই সব জায়গায় শিল্প তৈরি করলে কিন্তু অনেক সময় মানে শব্দ দূষণের হাত থেকে কিন্তু রোধ পাওয়া মানে রোধ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের আইনসম্মত উপায়। আইনসম্মত উপায় মানে সরকারিভাবে দেখো শব্দ নিয়ন্ত্রণ করা যায়, সরকার থেকে আইন করতে হবে। যেমন স্কুল রয়েছে, তারপরে হাসপাতাল রয়েছে, যাদের 100 মিটারের মধ্যে কিন্তু দেখো কোনো রকম কিন্তু শব্দ থাকা চলবে না, এগুলো কিন্তু আইন রয়েছে। এরপরে রয়েছে গাড়ির হর্ন নিয়ন্ত্রণ। দেখো আবাসিক এলাকায় কিন্তু গাড়ির হর্ন ব্যবহারের জন্য কিন্তু আইন রয়েছে, যাতে শব্দ নিয়ন্ত্রণ করা যায়। এরপরে রয়েছে পরিবেশগত, দেখো তিনে রয়েছে তিনের সাব পয়েন্ট। দেখো পরিবেশগত উপায়, সাব পয়েন্টের মধ্যে রয়েছে গাছপালা লাগানো। দেখো কোনো রাস্তার পাশে এটি রাস্তার পাশে যদি একটি লেয়ার, ঠিক আছে, তারপরে একটি লেয়ার, এখানে যদি বিভিন্ন রকম ঝাউ গাছ বা বিভিন্ন টাইপের যে গাছগুলো রয়েছে, বট গাছ রয়েছে, তেঁতুল গাছ রয়েছে, অশোক গাছ রয়েছে, এই গাছগুলো যদি লাগানো হয়, তাহলে কিন্তু এই যে রাস্তার যে সাউন্ড, গাড়ির যে সাউন্ড, সেগুলো কিন্তু পার্শ্ববর্তী এলাকায় পৌঁছাতে পারবে না। তাই গাছপালা লাগালেও কিন্তু সাউন্ড মানে অনেক সময় শব্দ দূষণ রোধ করা যায়। এরপরে নিরোধক দেয়াল। দেখো বাড়ির দেয়াল ও ছাদে শব্দ নিয়ন্ত্রণকারী উপাদান ব্যবহার করা যেতে পারে। এটি শব্দের ভিতরে কিন্তু অনেকটা মানে বাইরের শব্দ কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তার মানে ভিতরের শব্দ কমে যায়, বাইরের শব্দটাকে আহ মানে প্রতিরোধ করে ভিতরের শব্দকে অনেক সময় কমিয়ে দেয়। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, দেখো সাব পয়েন্টের মধ্যে রয়েছে জনশিক্ষার মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। দেখো প্রথমে বলে দিচ্ছি, দেখো আর গণমাধ্যমের সচেতনতা। দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু অবশ্যই আহ, টেলিফোন, তার মানে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, তা বলতে পারো ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, সেগুলো কিন্তু শব্দ দূষণ যে কতটা ক্ষতিকর সেই সব সম্পর্কে কিন্তু মানুষকে অবগত করা যায়। এর ফলে কিন্তু শব্দ দূষণ কমানো যায়। তবে মানুষ অনেকটা সচেতন হয়ে যাবে। এরপরে সামাজিক অনুষ্ঠানের নিয়ম কানুন। দেখো সামাজিক অনুষ্ঠানের নিয়ম কানুনের মধ্যে 65 ডেসিবেলের নিচে কিন্তু রাখতে হবে। সেরকম কিন্তু বেঁধে দিলে, সেরকম এই ডেসিবেল বেঁধে দিলে কিন্তু তার বেশি আহ, মাইক মাইক বলো, তারপরে আহ, মানে জেবিএল বলো, যেগুলো হয় আর কি, বক্স বলো, সেই 65 ডেসিবেলের নিচে তাদের রাখতে হবে। এইভাবে কিন্তু তাদের আইন বেঁধে দিতে হবে। এরপরে আতশবাজি রয়েছে ও পটকা ফাটানো বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে গাড়ির যথার্থ হর্ন। দেখো অযথা হর্ন, গাড়ির অযথা হর্ন ব্যবহার আর না করা, ঠিক আছে। তো এগুলো ছিল কিন্তু গুরুত্বপূর্ণ একটি তোমাদের পরিবেশ সংক্রান্ত শব্দ দূষণ থেকে কিন্তু এই ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এর বাইরে আশা করি কোশ্চেন হবে না। তবে পরীক্ষার সময় আরেকটি ব্যাপার তোমরা মাথায় রাখবে, দেখো পরীক্ষার সময় তোমরা মাথায় রাখবে যে দেখো আহ শান্ত এলাকায়, শান্ত শান্ত এলাকা, দেখো আমি লিখে দিয়েছি শান্ত এলাকা। তারপরে রয়েছে বসত এলাকা বা শিল্প এলাকা, শিল্প এলাকা, ঠিক আছে। এখানে বলতে পারে দিনের বেলা দিনের বেলা কত ডেসিবেল হওয়া দরকার, রাতের বেলা কত ডেসিবেল হওয়া দরকার। এরকম করে কিন্তু অনেক সময় তোমাদের কোশ্চেন পরীক্ষা দিতে পারে, যেহেতু নিউ সিলেবাস আর 4th সেমিস্টার। আর এখানে কিন্তু এবারে কিন্তু তোমরা জানো তোমাদের প্রথম, আর সেখানে বলতেই পারে 2 নম্বরের কোশ্চেন যেহেতু তোমাদের থাকবে, বললো শান্ত এলাকায় বা বসত এলাকায় দিনের বেলা সর্বোচ্চ কত ডেসিবেল তোমার শব্দর পরিমাণ থাকতে পারে, আর শিল্প এলাকায় রাতের বেলায় শব্দের পরিমাণ কত ডেসিবেল থাকতে পারে, এরকম কিন্তু কোশ্চেন দিতে পারে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।